বলতে পারবো না। ভগবানজির কি 1985 সালে মৃত্যু হয়েছিল? অসম্ভব, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ এটাও বলে দিচ্ছি, আমরা তো গেছিলাম ওখানে, গিয়েছিলাম এই ফৈজাবাদে। আমি নিজে জেরা করেছি, অনেকেই জেরা করেছি। যারা এসে ডিমান্ড করেছিল ভগবানজি মারা গেছে, আমি 4টে কোশ্চেন করেছি, 4টে 5টা, সিম্পলি 4টে 5টা। আচ্ছা, আপনি কি দেখেছেন ভগবানজি ডেড বডি? না। মুখটা দেখেছেন? না। আচ্ছা, আপনার কাছে ডেথ সার্টিফিকেট আছে? না। ক্রিমেশন পারমিট আছে? না। কিভাবে বলছেন আপনি ভগবানজি উনি? এই টাইপের কোশ্চেন আমরা সবাইকে করেছি, আমি করেছি। বলছে না, এটা আমরা শুনেছি। একেবারে। আমি ভগবানজি প্রসঙ্গে আসি, কারণ প্রশ্নটা এখন তুলেই ফেলেছি। আপনি নিশ্চিত তার মানে গুমনামি বাবা, ভগবানজি, নেতাজি কি কি মানে মুখার্জি কমিশনের সাথে আপনি একসঙ্গে কাজ করেছেন? হ্যাঁ, মুখার্জি, জাস্টিস মুখার্জি আমাদের আগেই বলেছিলেন, যদি আমরা দেখি প্রসিডিংস চলতে চলতে, এটা সত্যি কথাই, সবাই জানেন এটা, যে কেউ যদি বেঁচে থাকেন, যারা আছেন, যারা নেতাজিকে দেখেছেন 45 সালের আগে, আর ভগবানজিকে দেখেছেন 45 পর, সে 80 সালে হোক, 82 সালে হোক, 85 সালে হোক, তারা যদি বলেন তাহলে তাদের সাক্ষী টাকা নিতে পারি। এটা কমিশনের রিপোর্টই বলেছে। তাদের আমি একটা লাইন পড়ে শুনি কমিশনের রিপোর্ট থেকে, আপনাদের সুবিধা, অরিজিনাল রিপোর্ট দিয়ে দাও, অরিজিনাল, এই অরিজিনাল রিপোর্ট, এটা অরিজিনাল রিপোর্ট। আচ্ছা, এটা এই রিপোর্টে বলছে, অ্যাপারেন্টলি দেয়ার ইজ নো রিজন for not acting or relying upon the evidence of the two categories of witnesses, particularly of the category who had seen Netaji before 1945 and also met Bhagwanji Gumnai Baba face to face on a number of occasions, more so when there evidence regarding the frequent visit of some freedom fighter, eminent politicians and former members of the INA on January 23 and during the Durga Puja festival is supported by the fact. অনেক আমরা পেয়েছি অলরেডি, অনেকে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বলেছেন যে এদের তো অ্যাপারেন্ট আমরা নিতে পারি, কিন্তু জাস্টিস মুখার্জি তো সেটা প্রমাণ করতে পারেননি। কিন্তু তিনি বললেন যে পরবর্তীকালে কতগুলো আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাধাটা কি আমরা আজও জানলাম। বাধাটা কি আজও জানলাম না মানে? মুখার্জি কমিশন তো স্পষ্ট লিখে দিয়েছেন, it cannot be denied that a reliable piece of documentary evidence in support of the ocular version of the witnesses could have been furnished if photographs of Gumnami Baba were taken by those persons who claim to have interacted with him face to face on a number of occasions, and an opportunity given to the commission to compare the same with the admitted photographs of Netaji. অর্থাৎ আমি নেতাজিকে দেখেছি আর গুমনামিকেও দেখেছি, আর ওরা দুজনেই একই দেখতে, বললেই তো হলো না, কমিশনকেও দেখাতে হবে আপনি কি দেখেছেন, অর্থাৎ গুমনামির ছবি, যা কমিশন নেতাজির ছবির সাথে মেলাতে পারে। রাশিয়া থেকে দেশে ফিরলেন কিভাবে, এই প্রশ্নটা এখনো পর্যন্ত মনে হয় না কারোর কাছে উত্তর আছে। না, ডেফিনেটলি নেই। আমি ওই জন্যই বললাম যে কিভাবে ফিরেছিলেন এই বিষয়টাও কারোর কাছে উত্তর নেই, বা কোনো গেসও এখানে চলছে না এখনো। তার কিন্তু বসে থাকার লোকটা, দক্ষিণ পূর্ব এশিয়ায় তার দুরন্ত উপস্থিতি, এমনকি আমরা জানি ভিয়েতনামেও যুদ্ধে তার পার্টিসিপেশন ছিল। এখন ভিয়েতনাম আমরা যেতে চেয়েছিলাম, আমাদের দেয়নি,
অনেকবার ভিয়েতনামে যাওয়ার জন্য আমরা পড়েছিলাম, কিন্তু ভিয়েতনাম যাওয়া যায়নি, হয়নি যাওয়াটা। গ্রহণ করেছেন তার প্রমাণ মুজিবর। এমনকি শেখ মুজিবুর রহমান ছাড়াতে 1972 সালে বলেছিল বাংলাদেশ যুদ্ধে আমরা জিতেছি, এরাই প্রমাণ হয়নি, তাই সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন। কার কথা বিশ্বাস করবো, মুজিবুর রহমান না মুজিবুর রহমান বাচ্চা পেয়ে গেলেন কেন? কারণ ধরুন একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা আনবেন না কেন সামনে? কোনটা কবে আনবেন? মুজিবুর তো ছাড়া পেলো, সেই রাওয়ালপিন্ডি থেকে তত ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, ফাঁসি হয়নি। ফাঁসি আমাদের তারপর ওখানে ভারতবর্ষের এই যে এই পাকিস্তান মুক্তিযুদ্ধের পর, হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো বিষয়টা তাহলে সামনে আসা উচিত ছিল। তাহলে কেন এলো না? কেন? আর তাহলে তো 1975 সালে বিমান দুর্ঘটনা তত্ত্বটা মিথ্যা হয়ে যাবে। ওরা তো ওইটাই প্রচার করেছে, ভাঙা টেপটা ওরা দেখুন লাভ। এখন আমরা কমনওয়েলথের মধ্যে আছি, এটা অস্বীকার করার তো পাইনি। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ সব তো অধিরাজ্য, ডোমিনিয়ন স্ট্যাটাস, স্বাধীনতা কোথায়? আবার ডমিনিয়ন স্ট্যাটাস। তাহলে 26শে জানুয়ারিটা কি? কমনওয়েলথ, কেউ কমনওয়েলথ ছাড়েনি, আমরা কেউ কমনওয়েলথ ছাড়েনি। এখনো রানী ভারতবর্ষ আসলে ভিসা লাগে না, এটা আপনি জানা আছে, ভিসা লাগে না। আপনি বলছেন যে একটা মানুষ এই দেশ থেকে ওই দেশে যাচ্ছেন, সেই দেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছেন, ভিয়েতনাম যুদ্ধে তিনি অবশ্যই সেই মানুষের কোনো ডকুমেন্ট নেই। কি করে ডকুমেন্ট আমরা পাবো কোথেকে? হাও কি করে পাবো? আমাদের তো কোনো ডকুমেন্ট দিচ্ছেন না, গভর্নমেন্ট যদি না বের করে। তা আপনি কোন ডকুমেন্টসের ভিত্তিতে এসব গপ্প বলছেন? তো 66 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, মধ্যস্থতা করে শেষ পর্যন্ত তাসকান, এবং তাসকানদের একটা মিটিং হয়। সেই মিটিং এ লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন, আইয়ুব খানও ছিল, আইয়ুব খানও ছিল, ভুট্টোও ছিল, সবাই ছিল। তারপরে এবং কোসিগিনও ছিল, মানে তৎকালীন রাশিয়ার কর্ণধার। তো একটা ট্রাইপার্টাইট চুক্তি হয়, ত্রিপাক্ষিক চুক্তি, যেটা তাসকন চুক্তি বলে বিখ্যাত। এখন ঘটনা হচ্ছে, তাসকন চুক্তির পরেই দেখা গেল কয়েকদিনের মধ্যেই রাশিয়াতে মস্কো বেতার কেন্দ্র, তখন তো টিভি ছিল না 1966 সালে, বেতার কেন্দ্রই মারাত্মক ব্যাপার, ওখানেই সবকিছু আলোচনা হয়। সেই বেতার কেন্দ্রে সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিলেন, আলোচনা করলেন কি নিয়ে? তাসকন চুক্তি নিয়ে। এই খবরটা অনেকেই জানতে পারে, কিন্তু গোপন থাকে। ভুল। কদিন পরে নয়, 1 বছর পরে। আর খবরটা মোটেও গোপন ছিল না। একটা হিন্দি পত্রিকায় 1967 সালে খবরটি বের হয়। মস্কো বেতার কেন্দ্র থেকে খবর নিয়ে জানা যায় যে সুভাষচন্দ্র বসু নয়, সুভাষচন্দ্র নামে এক ছাত্র 20/1/67 মস্কোর বেতার কেন্দ্র থেকে তাসকন চুক্তির 1 বছর পূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছিল। 1969 সালে সমর গুহ এ নিয়ে পার্লামেন্ট কোয়েশ্চেন তুলেছিলেন, সেখানেই খবরটার নিষ্পত্তি হয়ে যায়। জাস্টিস মুখার্জি এই বিষয় নিয়ে কোনোই হইচই করেননি। 1945 সালে পর নেতাজি 3টে বেতার ভাষণ, একটা হচ্ছে 26শে ডিসেম্বর 1945 আমি বললাম, আরেকটা আমি বললাম নেতাজি বেতার ভাষণ 1 জানুয়ারি 1946, এবং আরেকটা বললাম 1946 সাল ফেব্রুয়ারি মাসে নেতাজি বেতার ভাষণ। ফাইল নাম্বার 870/11/P/16/92 পল PMO বিজাপুর মুখার্জি কমিশনের এক্সিবিট 245, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইল। মানে এটা কি ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইল, তার থেকে আবার পাচ্ছি না, দিয়ে বক্তৃতা দিয়েছে। এটা আমাদের ডকুমেন্টই না, গভর্নমেন্টের ফাইল। আবার বলছি, ফাইল নাম্বার 870/11/P/16/92 পল PMO প্রাইম মিনিস্টার অফ। মানে এটা ডিক্লাসিফাই হওয়ার আগে আপনাদের হাতে এসেছে? হ্যাঁ, এগুলো এসে গেছে, কমিশনে তো অনেকগুলো এসেছে, ক্লাসিফাইড ছিল। হ্যাঁ কমিশনে এগুলো এসেছিল, কমিশনে এসেছিল, ওকে, আমরা জানতে পেরেছি। তো এই পরবর্তীকালে যখন ফাইলগুলো বেরোলো, এই ফাইলগুলো কি সামনে এসেছিল? এই ফাইলগুলো এসেছিল কি? এই ফাইলগুলো অলরেডি আমাদের ডিসক্লোজ হয়ে গেছে। আচ্ছা, কমিশনে যে এসছে, মানে এগুলো এক্সিবিট হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। ওকে, অ্যাভেলেবেল হয়ে গেছে, তার মানে এখন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখন অ্যাভেলেবেল।
তখন এটা থেকে পরিষ্কার হচ্ছে যে নেতাজি তার মানে রেডিও বার্তা দিয়েছিলেন। অবশ্যই এই ফাইলে গভর্নমেন্টের ফাইল। পরিষ্কার কি বলা? 1945 সালের 18ই আগস্টের পর 3টি বেতার ভাষণের গল্প প্রথম পেশ হয় খোসলা কমিশনে 1970-74 সালে। উচ্চপদস্থ আমলা এস এম গোস্বামী সে সময় জানান, নেতাজি বেতার ভাষণ দিয়েছিলেন 19শে ডিসেম্বর 1945, 18ই জানুয়ারি 1946 ও 19শে ফেব্রুয়ারি 1946। 20 বছর পর ফরওয়ার্ড ব্লক নেতা চিত্ত বসু জানান, নেতাজি বেতার ভাষণ দিয়েছিলেন 26শে ডিসেম্বর 1945, 1 জানুয়ারি 1946 ও তারিখ ছাড়াই ফেব্রুয়ারি 1946। এদের দুজনের তারিখের মিল নেই, বয়ানেও মিল নেই। স্ক্রিপ্ট পড়লে দেখবেন নেতাজি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড বলছেন। নেতাজি কি এমন ব্লান্ডার করবেন? এ ভাষণগুলো না কেউ শুনেছে, না সেই সময়কার কাগজে বেরিয়েছে, পুরোটাই বানানো। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে কতগুলো ফাইল আছে? কত হাজার ফাইল আছে সেটাও তো বলতে পারবো না। আমরা শুধু বলেছিলাম আইনের সংক্রান্ত ফাইল, আরএন ফৌজ এবং আরএন সরকার সংক্রান্ত 10,000 ফাইল ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা বলেছিলাম আছে। তার মধ্যে মাত্র 900খানা গভর্নমেন্ট যা ডিক্লারেশন দিয়েছিল, 900টা মাত্র 999টা সেদিন ডিক্লাসিফাই করেছিল ইউপিএ গভর্নমেন্ট। মানে 9,000 ফাইল এখনো, 9,000 ফাইল তখনও ডিক্লাসিফাই হয়নি। মোদি গভর্নমেন্ট এসে বলেছে অনেক ডিক্লাসিফাই, সব ফাইল ডিক্লাসিফাই হয়নি। আপনাকে কে বলল 10,000 ফাইল আছে? আপনার সোর্সটা কি? এরকম অপ্রমাণিত কথা বলবেন না, বরং প্রধানমন্ত্রী মোদীকে শুনুন। सौभाग्य मेरे नसीब में आया, नेताजी से जुड़ी फाइलों को सार्वजनिक करने की मांग भी बरसों से हो रही थी, जो पूरी हो चुकी है। ওয়ার ক্রিমিনাল সংক্রান্ত কোনো ডিক্লাসিফাইড ফাইল কি আছে সামনে? ওয়ার ক্রিমিনাল সংক্রান্ত টিটি সিরিজটা আমাদের সামনে আছে। টিটি সিরিজ এটাই আছে। নেতাজির নাম তো মেনশন নেই। নেতাজির নামটা মেনশন থাকবে কেন? ভারতবর্ষে যুদ্ধ অপরাধী বারবার কোশ্চেন করা হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে পার্লামেন্টে একজন দুজন বলেছিলেন, অনেক চিঠি গেছে, তারা বলতে চাননি। কিন্তু আমরা বলছি রাষ্ট্রসংঘে চিঠি পাঠানো হয়েছিল। আমি আগেও অনেকবার আলোচনা করেছি অনেক জায়গায়। রাষ্ট্রসংঘে 1997 সালে, তখন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কোফি আন্নান সেক্রেটারি জেনারেল ছিলেন 1997 সালে। সুরেন্দ্র গোয়েল বলে একজন নামকরা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল, তিনি একটা চিঠি লিখেছিলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলকে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে বেঁচে আছেন কি মারা গেছেন আমরা জানি না, উই আর নট শিওর, কিন্তু তার যুদ্ধ অপরাধী তকমা তার নামে লাগানো আছে এখনো, এটা অন্তত তাকে মুক্তি দিন। তার উত্তরটা দিয়েছিল সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে। তখন তাদের জানানো হলো যে যা করা হয়েছে অতীতে যুদ্ধ অপরাধী সংক্রান্ত কোনো ব্যাপার, সেটা আন্ডু করতে পারবো না, সেক্রেটারি জেনারেল পারবে না। হয় এবার আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যেন কোনোদিন তাকে যুদ্ধ অপরাধী তকমাটা আর লাগানো না হয়। উত্তরটা দিয়েছেন শশী থারুর দিয়েছে অন বিহাফ অফ কোফি আনান। সেক্রেটারি জেনারেল তো সরাসরি উত্তর দেন না। আপনি আপনার বইতে সেটা মেনশন, তা কোনোদিন তো দেখালেন না সেই ওয়ার ক্রিমিনাল লিস্ট যেখানে নেতাজির নাম আছে, বরং আমি আপনাকে দেখাচ্ছি ওয়ার ক্রিমিনাল লিস্টে নেতাজির নাম কোনোদিনও ছিল না। কিছু রাজনৈতিক নেতার চাপে ভারত সরকার জাপানের কাছে 1967 সালে জানতে চায় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট কি নেতাজিকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছিল। তার উত্তরে জাপান সরকার 20শে ডিসেম্বর 1967-তে জানিয়ে দেয় যে নেতাজির বিরুদ্ধে যুদ্ধাপরাধী হবার কোনো অভিযোগ নেই। বরং তারা জানায় 11ই সেপ্টেম্বর 1945 ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার আগেই 18ই আগস্ট 1945-এ সুভাষ বোস তাইপে বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মারা যান।
1999 সালে ভারত সরকার এবার ব্রিটিশ সরকারের কাছে খোঁজ নেয়। ব্রিটিশ সরকার সাফ জানিয়ে দেয় তাদের ওয়ার ক্রিমিনাল লিস্টে নেতাজির নাম কোনো দিনও ছিল না। এরপর ভারত সরকার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়। রাষ্ট্রসংঘ জানিয়ে দেয় তারা কোনো দিন ওয়ার ক্রিমিনাল লিস্ট তৈরি করেনি, তাদের কাছে কেবল অন্যদের তৈরি করা লিস্ট আছে যাতে তারা হাত দিতে পারবে না। ভারত সরকার তখন জানতে চায় তাদের কাছে গচ্ছিত ওয়ার ক্রিমিনাল লিস্টে নেতাজির নাম আছে কি না। তারা জানিয়ে দেয় না, নেই। তবে আইআরআর পার্সোনাল নামের তালিকায় নেতাজির নাম আছে। আইআরআর এর ফুল ফর্ম ইউএস আর্মির ইনভেস্টিগেটিভ রেকর্ডস রিপোজিটরি, আইআরআর। অনুসন্ধান করার সময় এই লিস্টে আমি নেতাজির নাম পাই। এপ্রিল 2018 আমি আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ এর সাথে যোগাযোগ করে জানতে চাই যে যেহেতু নেতাজির নাম আইআরআর লিস্টে আছে তাহলে কি নেতাজি ঘোষিত যুদ্ধাপরাধী? ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন নারার ন্যাভিগেটর রেবেকা কোলিয়ার 7 মে 2018 উত্তরে জানালেন যে বোসের নাম ইউএসএ তৈরি করা ওয়ার ক্রিমিনাল লিস্টে নেই। বোসের নাম আইআরআর লিস্টে সংগ্রহ করা হয়েছিল কারণ বোস একজন পার্সন অফ ইন্টারেস্ট ছিলেন। ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টসে আমরা 23 অগস্ট 1945 ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের আর.এফ. মুডির জেনকিন্স সেক্রেটারি টু দ্য ভাইসরয়কে লেখা চিঠি দেখতে পাই। সেখানে নেতাজি সুভাষকে ওয়ার ক্রিমিনাল হিসেবে গণ্য করার উপর মন্তব্য আছে। তাতে লেখা আছে, অর্ডিনারি সেন্সে বোস ওয়ার ক্রিমিনাল নন। এমনকি রাষ্ট্রসংঘের ডেফিনেশনেও বোসকে ওয়ার ক্রিমিনাল গণ্য করা যায় না। তা সুতরাং ওয়ার ক্রিমিনাল হবার প্রশ্নটা কোথায়? অনেক দেশ স্বীকৃতি দেয় তিনি যদি একটা বিমান দুর্ঘটনায় মারা যান, কোনো না কোনো দেশে তো বেরোবে খবরটা অফিসিয়ালি। জাপান বের করবে, জার্মান বের করবে, আজ এদিন সরকার বের করবে, কেউ বের করলো না, একটা কোনো খবরই বেরোলো না আজ পর্যন্ত কোনো অফিসিয়াল রেকর্ড নেই। এতগুলো দেশ পৃথিবীতে, পেপারে তো বেরিয়েছিল খবরটা। পেপারে ওটা একটা প্রাইভেট পেপার, ডোমেইন এজেন্সি। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপানে কোনো প্রাইভেট পেপার ছিল না, সব সরকার পরিচালিত ছিল। কোনো অফিসিয়াল ডিক্লারেশন হয়নি। এটা হতে পারে আজ কোনো দেশের একজন রাষ্ট্রপতি মারা গেলেন, সে তো কোনো খবরটা কোনো দেশে ছাপা হবে না, এটা হয়। ইভেন যেখানে দুর্ঘটনা হয়েছে বলে বলা হচ্ছে জাস্টিস মনোজ মুখার্জি কমিশনার, এটাও বলা হয়েছিল, সেইখানেও তো পেপারে বেরোয়নি, কোথাও বেরোয়নি, কারণ বিমান দুর্ঘটনা হয়। সারা পৃথিবীর কাগজে খবরটা বেরিয়েছিল, তাইওয়ানের কাগজেও খবরটা বেরিয়েছিল, দেখে নিন। ইভিনিং ডিসপ্যাচ, ওয়েস্ট মিডল্যান্ডস, 23 অগস্ট। নটিংহাম ইভিনিং পোস্ট, 24 অগস্ট। দ্য স্কটসম্যান, 24 অগস্ট। নিউজিল্যান্ড হেরাল্ড, 25 অগস্ট। দ্য ইভিনিং পোস্ট, 24 অগস্ট। অকল্যান্ড স্টার, 24 অগস্ট। Taiwanese paper, Taiwan Didi Shimpao. Taiwanese paper, Taiwan Nichi Nichi Shimbum. Taiwanese কাগজে স্মল obituary. ভারতে বাংলা কাগজ। ভারতে ইংরেজি কাগজ। নেতাজি মেজদা সুরেশ বসু একজন জুডিশিয়াল মাইন্ডেড পিপল, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই সুরেশ বসু তার রিপোর্টে সমস্ত লিখেছিলেন যে তাইওয়ানে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, সুতরাং নেতাজির মৃত্যুর কোনো প্রশ্ন হয়নি। সুরেশ বসু একটা ডিসেন্সিয়ান রিপোর্টও দিয়েছিলেন, আমি একটু বলে নিই তাহলে সুবিধা হবে। এখন নিয়ম হচ্ছে কোনো একটা কমিশনে যে 3 জন থাকেন, শাহনাজ কমিটি 3 জন যদি থাকেন, 3 জন, শাহনাজ খান, একজন এস এন মৈত্র,
যিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসক ছিলেন, আর একজন সুরেশ বসু, নেতাজি মেজদা। সুরেশ বসু আইনের জগতে একজন পণ্ডিত লোক। তা শাহনওয়াজ খান এবং এস এন মৈত্রর সঙ্গে তার বিরোধ বাঁধে, এবং তারা হচ্ছে মৃত্যু ওকালতপন্থী আর কি, তার মৃত্যুপন্থী, এটা মৃত্যুটাকেই দেখাতে হবে। যাক, সুরেশ বোস নিজে ওই সময় তদন্ত করেছেন, তিনি একটা ডিসেন্সিয়েন্ট রিপোর্ট, পাল্টা রিপোর্ট দিয়েছিলেন। ঘটনা হচ্ছে, নিয়মটা হচ্ছে যখন যারা রিপোর্ট দেবে গভর্নমেন্টের পক্ষ থেকে সমস্ত রিপোর্টই ছাপাতে হবে। কিন্তু দুঃখজনক হলো যে 1956 সালের অগাস্ট মাসে সুরেশ বোস তার এন্টায়ার রিপোর্টটা জওহরলাল নেহরু গভর্নমেন্টকে পাঠিয়েছিল, সেটা অ্যাকনোলেজ পর্যন্ত করেনি। আচ্ছা, পরবর্তীকালে সুরেশ বোস নিজের খরচায় সেই রিপোর্টটা ছাপিয়েছিল। এটা উনি এড়িয়ে গেলেন বলতে যে জুন 56-তে তদন্ত শেষ হয়ে যাওয়ার পর 2 জুলাই 1956-এ সুরেশ বসু ড্রাফট রিপোর্টে সই করেন। তাতে তিনি লেখেন, তাইহুকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে এবং রেঙ্কোজি মন্দিরে নেতাজির চিতাভস্ম রাখা আছে। এগুলো হচ্ছে সেই ড্রাফট রিপোর্টের পাতা, এবং এটা ওনার সই, 2 জুলাই 1956। এরপর ওনার কি হলো সেটা একটা রহস্য। ফার্দার কোনো ইনভেস্টিগেশন না করেই তিনি তার মত পাল্টে ফেলেন। ডিসেনশিয়ান রিপোর্ট সই করেন 9 অক্টোবর 1956, এবং সেটি যথারীতি পার্লামেন্টে পেশ হয়। এটা ভুল বলা হচ্ছে যে তিনি ডিসেনশিয়ান রিপোর্ট অগস্টে জমা দেন। ভিয়েতনাম ম্যান, ঢাকা ম্যান, প্যারিস ম্যান, তাশকেন্ট ম্যান, ডমিনিয়ন স্ট্যাটাস, ওয়ার ক্রিমিনাল, 3টি বেতার ভাষণ, 10,000টা ফাইল আছে, নেতাজির মৃত্যু সংবাদ নাকি কোথাও বের হয়নি। এসব আজব গল্প এরা অম্লান বদনে বলে চলে। এরা নিজেরাই জানে না গুমনামি গল্পের শুরু কোথায়, আর গুমনামির শেষ নিয়ে তো এদের মধ্যে তো খেয়েই।